পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার নামকরণ। থাকবে ফ্যাসিবাদ বিরোধী ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন মোটিভ। ট্রান্সশিপমেন্ট বাতিলে নতুন সংকটে ব্যবসায়ীরা। বিমানে পণ্য পরিবহনের খরচ কমিয়ে কার্গো সক্ষমতা বাড়ানোর দাবি। বাণিজ্যে বাধা এড়াতে আলোচনার পরামর্শ। অবশেষে শুরু হচ্ছে মাতারবাড়ির সমুদ্র বন্দর তৈরির কাজ। 22 এপ্রিল জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি। ভিড়তে পারবে বড় বড় জাহাজ, কমবে আমদানি খরচ, তৈরি হবে এনার্জি হাব। বিদেশে পাচারের অর্থ বাজেয়াপ্ত করা নিয়ে দুদকের দাবি প্রশ্নের মুখে। চিঠি চালাচালি ছাড়া সফলতা প্রায় শূন্য। আদালতের আদেশকে জব্দ বলে প্রচার বলছেন বিশেষজ্ঞ। এবং নিউ ইয়র্কের সৌন্দর্য দেখতে দেখতে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত। স্পেনের একই পরিবারের 5 সদস্যের সবাই নিহত, প্রাণ গেছে পাইলটেরও। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। এবারের পহেলা বৈশাখে শোভাযাত্রার নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আর বৈশাখ উদযাপনের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। সকালে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবারের শোভাযাত্রায় যুক্ত থাকবে 28টি জাতিগোষ্ঠী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। শোভাযাত্রার জন্য সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, নিবর্তনমূলক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ প্রতিফলিত হবে এবারের নববর্ষ উদযাপনে। শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে। প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান। দ্বিতীয় যে অংশ আছে আমাদের এবারের প্রতিপাদ্য স্লোগানে, সেটা হচ্ছে মূলত ঐক্যের ডাক। বাংলা বর্ষবরণে শোভাযাত্রা হলেও নিরাপত্তার শঙ্কায় এবছর বরিশাল শহরে বৈশাখী মেলার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে নগর পুলিশ কমিশনার। তবে মেলা আয়োজনে সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উদীচী। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে আর ছবি তুলেছেন সুজয় দাস। বরিশালে মঙ্গল শোভাযাত্রা বের হবে, চারুকলার উদ্যোগে চলছে তার প্রস্তুতি। তো আমাদের প্রস্তুতি মোটামুটি আমরা এগিয়ে রাখছি এবং কাজও মোটামুটি সেভাবেই চলছে। শহরের বিম স্কুল মাঠে উদীচী বৈশাখী মেলা করবে বলে জানিয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশ আছে জানিয়ে বৈশাখী মেলার কথা জানিয়েছেন জেলা প্রশাসক, কিন্তু নিরাপত্তার শঙ্কার কথা উল্লেখ করে মহানগরে বৈশাখী মেলার অনুমতি দেয়া হবে না বলছেন নগর পুলিশ প্রধান। 30শে চৈত্র এবং পহেলা বৈশাখ এই দুদিন আমরা মেলা করার জন্য প্রস্তুতি নিয়েছি। বিম স্কুলের মাঠের অনুমতি পেয়েছি। সরকারি সিদ্ধান্ত, আমরা সেটা মেলা করবো এবং আমরা যে আইনশৃঙ্খলার যে পরিস্থিতির বিষয়টা আমরা তাদেরকে সে তথ্য নিয়ে আমরা কাজটা করবো। পয়েন্ট বেসিস না, গোটা শহরটা বেসিসই আমরা নিরাপত্তার জন্য ব্যবস্থা করছি। বৈশাখী মেলা আমি এখন পারমিশন দিব না, এটা হবে না। এদিকে বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের বিক্রেতারা বলছেন, পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের চাহিদা বেড়েছে, কিন্তু সরবরাহ কম, তাই দামও বেশি। ইলিশ মাছের দাম এত বেশি যে সেটা তো কিনতে পারিই নেই। অন্যান্য মাছ কিন্তু এখন হিমশিম খাওয়া লাগবে। সুযোগ সন্ধানীরা সুযোগ নিচ্ছে। বরিশালে বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ প্রতি কেজি 3300 টাকা, 1.5 কেজির মাছ 4000 টাকা এবং কেজির নিচে 800 থেকে 900 গ্রামের ইলিশ 2700 টাকা দরে বিক্রি হচ্ছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এবার অন্য প্রসঙ্গ। আকাশপথে বাংলাদেশের পণ্য বহনে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় নতুন সংকটে ব্যবসায়ীরা। তাই অভ্যন্তরীণ কার্গো সক্ষমতা বাড়ানোর দাবি উঠেছে। এক্ষেত্রে সেকেন্ড কার্গো সার্ভিস পয়েন্ট হিসেবে চট্টগ্রাম বিমানবন্দরকে অগ্রাধিকার দেওয়ার দাবি ব্যবসায়ীদের। এ বিষয়ে পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
বন্দরে জটলা তৈরির অজুহাত দেখিয়ে এবার ট্রান্সশিপমেন্ট বা স্থলবন্দর থেকে ভারতীয় বিমানবন্দর পর্যন্ত পণ্য পরিবহন সুবিধা বন্ধ করেছে ভারত সরকার। এতে ভারত থেকে বিমানে পণ্য পাঠাতে নতুন সংকটে বাংলাদেশি ব্যবসায়ীরা। মূলত বাংলাদেশ থেকে সাগর পথে সব ধরনের পণ্য রফতানির অন্যতম কেন্দ্রবিন্দু চট্টগ্রাম সমুদ্র বন্দর। কিন্তু গার্মেন্টস পণ্য নির্দিষ্ট সময়ে উৎপাদন করতে না পারা সহ নানা জটিলতায় নির্ভর করতে হয় আকাশপথে। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বিমান কার্গোর একমাত্র ভরসা ঢাকা বিমানবন্দর। তবে এখানের কার্গো সুবিধা কম থাকায় গুনতে হয় বাড়তি ভাড়া ও চার্জ। এমন অবস্থায় কম খরচে পণ্য রফতানির সুযোগ নিতে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে দিল্লি বিমানবন্দরের দ্বারস্থ হতে বাধ্য হন ব্যবসায়ীরা। চলমান পরিস্থিতি ঢাকার বাইরেও দ্রুত কার্গো সার্ভিস চালুর দাবি তাদের। চিটাগাং কাস্টমস এবং আপনার চিটাগাং এয়ারপোর্ট কাস্টমস, দুইটা কাস্টমসই কিন্তু একসাথে কাজ করতে পারে। ওকে, এই মাল এয়ার হয়ে গেছে, তাহলে আমার এখানে একই কাস্টমস পাশে আমার এটা ফ্লাই হয়ে যাচ্ছে। তো এভিয়েশন কোম্পানিগুলোকে এখানে ডেফিনেটলি ইটস এ বিগ মার্কেট, তাদের জন্য বিগ মার্কেট। কিন্তু এটাকে আমাদের মানে ডেফিনেটলি আমাদের এই সেগমেন্টগুলোকে কিন্তু আমাদের আপনার এখানে কাজ করতে হবে। সিভিল এভিয়েশন বলছে কার্গো সার্ভিসের অবকাঠামো ও পরীক্ষা নিরীক্ষা শেষে আন্তর্জাতিক অনুমোদন রাতারাতি সম্ভব নয়। তবে চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো সার্ভিস চালুর জন্য আলোচনা চলছে একটি কোম্পানির সঙ্গে। চিটাগং থেকে যেন আমাদের বন্দরনগরী এবং আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল থেকে যেন আমরা কার্গো অপারেশন শুরু করতে হয়, সেই প্রসেসটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। প্রপোজালটা আমি স্টাডি করবো, করে আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো। যদি আমরা উইন উইন সিচুয়েশন থাকে, বেটার উই উইল অলওয়েজ গো হেড উইথ দ্যাট। তথ্য বলছে ভারতের দিল্লি থেকে প্রতিদিন প্রায় 50 থেকে 60 টন গার্মেন্টস পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রফতানি করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। 2024 সালে যার পরিমাণ ছিল প্রায় 45,000 টন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ধাক্কা সামলাতে আকাশপথে পণ্য পরিবহনের খরচ কমানো ও বিমানবন্দরের কার্গো সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। পাশাপাশি রফতানি বাণিজ্যে বাধা এড়াতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করার পরামর্শ তাদের। ইয়ানুর শিফাতের প্রতিবেদন। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রফতানি করতে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে দেশটি। কারণ হিসেবে জানানো হয়েছে তাদের রফতানি বিঘ্নিত হওয়া এবং বিমানবন্দর ও অন্যান্য বন্দরে পণ্যজট কমাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে এতে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে দাবি ভারতের। স্থলপথে কোনো সমস্যা না হলেও এই সিদ্ধান্তে ভারতের বিমানবন্দর ব্যবহার করে কোনো পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ, এমনটা উল্লেখ করে সাময়িক এই সংকটও সহজেই সমাধান করা সম্ভব বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট তো রাস্তার যেতে যাচ্ছে, সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয়নি, শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট। নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করবেন। ব্যবসায়ীরাও একমত। তবে দেশের বিমানবন্দর দিয়ে আকাশপথে পণ্য পরিবহন সুবিধা বাড়ানোর সঙ্গে খরচ কমানোর উদ্যোগ নিতে হবে সরকারকে। কেন আমাকে $5 থেকে $60 পর্যন্ত মানে পার কেজিতে দিতে হয়, এইটা একটু সরকারের খতিয়ে দেখা দরকার। বিদেশি এয়ারলাইন্সগুলির এই মনোপলি ব্যবসাটা বন্ধ করতে হবে। বিমান বাংলাদেশ এই ক্ষেত্রে কেন চুপচাপ বসে আছে, সেটা একটু দেখা দরকার। রফতানি বাণিজ্য সম্প্রসারণের পথে ভারতের কোনো সিদ্ধান্ত যেন বাধা তৈরি করতে না পারে, সেজন্য দেশটির সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনা জোরদারের আহ্বান জানান অর্থনীতিবিদরা। বাংলাদেশের ভারতে নিযুক্ত হাইকমিশনার, তার এখন প্রধান দায়িত্ব হচ্ছে এটা আলাপ আলোচনা করে এই অচল অবস্থা অবসানের উদ্যোগ গ্রহণ করা। ভারতের নতুন সিদ্ধান্ত আঞ্চলিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে উল্লেখ করে রফতানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়েছেন তারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সব জল্পনা কল্পনার অবসান শেষে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। 22 এপ্রিল ঢাকায় জাপানি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরের পরে শুরু হবে ৬,২০০ কোটি টাকা ব্যয়ে 2টি জেটির সমন্বয়ে একটি টার্মিনাল নির্মাণ। নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে 24,000 কোটি টাকার এই মেগা প্রকল্প। স্বাক্ষরটিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক বছর আগে ৯,০০০ কোটি টাকা খরচ করে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে তৈরি করা হয় ৬.৫ কিলোমিটার দীর্ঘ এবং ১৪.৫ মিটার গভীরতার এই কৃত্রিম চ্যানেল। এরই মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা নিয়ে ভিড়েছে একাধিক বিশাল আকৃতির জাহাজ। কিন্তু নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী সময় ক্ষেপণের কারণে মাতারবাড়ি প্রকল্প খরচ 2 দফায় বেড়ে এসে দাঁড়িয়েছে 24,381 কোটি টাকায়। আর প্রথম পর্যায়ে যে টার্মিনাল নির্মাণ হচ্ছে তার খরচ ধরা হয়েছে 6,196 কোটি টাকা, যার পুরোটাই বহন করবে জাপানি সংস্থা জাইকা। এরই অংশ হিসেবে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে 22 এপ্রিল চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী আগামী 4 বছরে 460 মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ টার্মিনাল নির্মাণ করা হবে। এই চুক্তিটা হবে টোটাল প্রায় 6,197 কোটি টাকা, পুরোটাই হচ্ছে জায়গার অর্থায়নে। গভীর সমুদ্র বন্দরের সুবিধাকে কাজে লাগিয়ে মাতারবাড়িতে এই অঞ্চলের সবচেয়ে বড় এনার্জি হাব গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মাতারবাড়িতে যেহেতু একটা এনার্জি হাব হবে, ওইটাও আমাদের অনেক সহায়ক ভূমিকা রাখবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে নির্ধারিত সময় 2029 সালের আগেই টার্মিনাল নির্মাণে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এটার অনেক কিছু বাইরে আগে তৈরি করা হবে এবং এইখানে এনে বসানো হবে। প্রতিটি জাহাজের কন্টেনার ধারণ সক্ষমতা থাকবে 8 থেকে 9,000। বড় জাহাজ আসার পরিমাণ বাড়লে কমবে আমদানি খরচ। দেশের ট্রেডের মধ্যে এবং বড় একটা অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে বলে মনে করি। 2029 সালের মধ্যে 11 লাখ এবং 2041 সালে 26টা কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা থাকবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতিবাজদের বিদেশে পাচার করা শত শত কোটি টাকার সম্পদ জব্দ করছে দুদক। কিছুদিন পরপরই চাঞ্চল্যকর এমন নানা সফলতার বার্তা জানান দেয় রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থাটি। যদিও তথ্য বলছে বাস্তবে চিঠি চালাচালি ছাড়া সম্পদ জব্দের কোনো সিদ্ধান্ত আলোর মুখ দেখেনি। এ যাবৎকাল রাজনৈতিক বিবেচনায় সিঙ্গাপুর থেকে অর্থ ফেরত আনা ছাড়া আর কোনো সফলতা নেই দুদকের ঝুলিতে। বিশেষজ্ঞরা বলছেন আদালতের আদেশকেই বিদেশের সম্পদ জব্দ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তাসলিম তৌহিদের রিপোর্ট। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ক্ষমতার প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে ভিনদেশে গড়েছেন সাম্রাজ্য। গেল অক্টোবরে দুদকের আবেদনে যুক্তরাজ্যে 343টি, সংযুক্ত আরব আমিরাতে 228টি এবং যুক্তরাষ্ট্রে 9টি বাড়িসহ স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। 5 মাস পরে সেসব দেশে চিঠি পাঠাতে যাচ্ছে দুদক। একইভাবে বসুন্ধরা গ্রুপের সিঙ্গাপুর, যুক্তরাজ্য সহ 8 দেশের 19 কোম্পানিতে বিনিয়োগ থাকা 130 কোটি টাকা জব্দের আদেশ পেয়ে সম্প্রতি সেসব দেশে তথ্য পেতে চিঠি দিয়েছে দুদক। নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার, বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান সহ পট পরিবর্তনের পর বিদেশে 165 কোটি টাকার বেশি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত, যেগুলোকে বিদেশে সম্পদ জব্দের সফলতা হিসেবে জানান দিচ্ছে সংস্থাটি। বাস্তবতা বলছে চিঠি পাঠানোর মধ্যে সীমাবদ্ধ এসব তোড়জোড়। বিষয়টি স্বীকার করে দুদক মহাপরিচালকের দাবি, বিদেশে সম্পদ জব্দের বিষয়টি সময় সাপেক্ষ। যেগুলি বিদেশে রয়েছে সেগুলি একটু প্রক্রিয়া আছে, সেই কার্যক্রমগুলো আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধান দল এই কাজগুলো করছেন, সেটাও দেখবেন। এই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, বাট এই কার্যক্রমগুলো চলমান আছে। দুদকের ইতিহাস জানান দিচ্ছে এ যাবৎকালে রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ সরকারের সময় সিঙ্গাপুর থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত এনেছিল। এর বাইরে সম্পদ জব্দ কিংবা দেশে ফেরত আনার তেমন কোনো নজির নেই। সম্পদ জব্দের আদেশ বাস্তবায়নে সক্রিয় হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সম্পদ আছে বিদেশে, এখন এইটাকেই বলে দেওয়া হচ্ছে যে বিদেশের সম্পদ ক্রোক করা হয়েছে, ফ্রিজ করা হয়েছে। আদতে এটা কিন্তু ফ্রিজ হচ্ছে না, এখানে শুধুমাত্র ফ্রিজ অথবা আপনার যেটি বলছেন যে ক্রোক, সেইটার একটা অর্ডার হচ্ছে। বিদেশে পাচার হওয়া অনেক দেশ থেকে কোনো ধরনের সহযোগিতাও পাচ্ছে না দুদক। বিভিন্ন দেশে 71টি চিঠি পাঠিয়ে সাড়া পেয়েছে মাত্র 27টির। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মাঠ থেকে পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফরিদপুরের চাষিরা, কিন্তু তাদের চোখে মুখে মলিন হাসি, কারণ উৎপাদন ব্যয়ের তুলনায় ফসলটির বাজার দর বেশ কম।
তবে কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে ২৫০০ কোটি টাকার পেঁয়াজের বাণিজ্যের আশা করা হচ্ছে। এজন্য চাষিদের পেঁয়াজ সংরক্ষণ করে কিছুদিন পরে বিক্রি করতে পরামর্শ দেওয়া হচ্ছে। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কেউ মাটি খুঁড়ে তুলছেন পেঁয়াজ, কেউ বস্তা রাখছেন। ফরিদপুরে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পেঁয়াজের সমারোহ। মাঠের পর মাঠ শুধুই ফসলটির আবাদ। কিন্তু কৃষকের চোখে মুখে মলিন হাসি, কারণ উৎপাদন ব্যয়ের তুলনায় ফসলটির বাজার দর কম। বর্তমানে বাজারগুলোতে পাইকারি পেঁয়াজের দাম মন প্রতি ১১০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে কম, পাশাপাশি দাম কম পাওয়ায় লোকসানের শঙ্কা রয়েছেন চাষিরা। গত বছর তো সিজনে ১ মন পেঁয়াজ বেশি ধরেন ২৭০০, ২৬০০, ২৫০০, এবার ধরেন সর্বোচ্চ ১০০০, ১১০০ বাজার। কীটনাশকের দাম বেশি, সেই কারণে ফলনে কম, আমাদের সব মিলাই আর কি এবার লস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত বছর পেঁয়াজের ভালো দর পাওয়ায় এবার চাষিরা লক্ষ্যমাত্রার চেয়ে আরও ৫,০০০ হেক্টর বেশি জমিতে আবাদ করেছেন। এবছর উৎপাদন হয়েছে ৫,৪৩,০০০ মেট্রিক টন পেঁয়াজ, যার বাজার মূল্য ২৫০০ কোটি টাকা। পেঁয়াজের উৎপাদন সামান্য কিছু কম হইলেও কিন্তু আমাদের যেহেতু এরিয়া বেশি, আমরা আশা করছি যে আমাদের টোটাল যে উৎপাদন, এই উৎপাদন আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি হবে। চলতি মৌসুমে জেলায় ৪০,৯১৩ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়। সময় সংবাদ, ফরিদপুর। এবার বাণিজ্য সংবাদ। সপ্তাহ ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে মুরগির দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। তবে ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার অন্তরা সেন, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট সবজির বাজার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিন্তু ক্রেতা সমাগম কিছুটা বেশি। সকাল থেকে কিন্তু বাজার ঘুরে বেশ সন্তোষজনক পরিস্থিতি চোখে পড়েছে আমাদের। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারের সবজির দোকানগুলোতে। সবজির বাজার নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন ক্রেতারা। তারা বলছেন বেশ সহনীয় পর্যায়ে রয়েছে দাম, তবে কিছু কিছু সবজির ক্ষেত্রে কিন্তু ১০ থেকে ২০ টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে সবজি। বিক্রেতারা বলছেন রমজানের তুলনায় কিছুটা বেশি সেই সব সবজির দাম যেগুলোর মৌসুম শেষ হতে চলেছে। তবে বেশ চড়া কিন্তু মাছের বাজার। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় দাম বেড়েছে মাছের, এমনটাই দাবি বিক্রেতাদের। আর সামনেই যেহেতু পহেলা বৈশাখ, এ সময় ইলিশ মাছের চাহিদা কিন্তু বেশি থাকে। তবে বর্তমানে ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় বাজারে কিন্তু ইলিশ মাছের সরবরাহ নেই বললেই চলে। আর যে মাছ আগে ধরা হয়েছে সেই মাছ কিন্তু কোল্ড স্টোরেজে ছিল, সেগুলোই কিন্তু বিক্রি করছেন মাছ বিক্রেতারা। আর তাই ইলিশ মাছের দাম একটু চড়া। আর এদিকে গেল সপ্তাহের তুলনায় কিন্তু কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে মুরগির মাংসের দাম। ব্রয়লার যেখানে আগে ছিল ২১০ টাকা কেজি, গেল সপ্তাহে বিক্রি হচ্ছে, এ সপ্তাহে সেটা বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে। দেশি মুরগি ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর সোনালী মুরগি ৩০০ টাকায় গেল সপ্তাহে বিক্রি হচ্ছে, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। দাম কমেছে কিন্তু গরুর মাংসেরও। গেল সপ্তাহের তুলনায় ৭৮০, গেল সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকা করে, আর এ সপ্তাহে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। এছাড়া কিন্তু আগের মতো স্থিতিশীল রয়েছে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার। বাজার ঘুরে যেটা মনে হচ্ছে যে অন্য কোনো পণ্যের দাম কিন্তু তেমন একটা বাড়েনি। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজার থেকে। ঢাকা সিলেট মহাসড়কের ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় নরসিংদীর ১০ কিলোমিটার অংশে নির্মাণ হচ্ছে বাইপাস। তবে দেশের সবচেয়ে বড় বাজার শেখেচর বাবুরহাটকে পাশ কাটিয়ে বাইপাস নির্মাণ করায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা। বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে এমন নকশা করার অভিযোগ তাদের। তবে বাজারের সামনের সড়কটি প্রশস্ত করার আশ্বাস জেলা প্রশাসনের। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। ২০২১ সালে ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়। এর মধ্যে সিলেটমুখী নরসিংদী অংশে রয়েছে ৫২ কিলোমিটার এলাকা। এই অংশে শেখেরচর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে জেলার প্রবেশ মুখ শিমুলতলা থেকে বাঘহাটা পর্যন্ত ৭.০২ কিলোমিটার সড়ক বর্তমান মহাসড়ক থেকে বিচ্ছিন্ন করে ২.০৮ কিলোমিটার সড়ক কমিয়ে বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে।
তৈরি পোশাকে দেশের সবচেয়ে বড় বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট পাইকারি বাজার। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছেন, নতুন প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এই এলাকার ব্যবসায়ীরা। মাধবদী বাবুরহাটকে পাশ কাটিয়ে যদি বাইপাস করা হয় তাহলে এই বাজার বিনষ্ট হয়ে যাবে। হাজার হাজার মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হব। ক্ষতি এমন না কথা বসায় দিব। অর্থনীতি বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমরা এই আন্দোলনটা করতেছি। কাপড়ের বাজার যদি ধ্বংস হয়ে যায় মাধবদী শেখেরচরে, তাইলে শুধু আমাদের ঐতিহ্য না, আমার মনে হয় দেশটার ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। সড়ক বিভাগ বলছে, যানজট এড়িয়ে ঢাকা থেকে সিলেটে কম সময়ে যাতায়াতের জন্যই করা হয়েছে এ প্রকল্প। পাশাপাশি সড়কের বাঁকগুলো ঠিক করতে নির্মাণ করা হচ্ছে বাইপাস। ঝুঁকিপূর্ণ বাঁকসমূহ আছে, যেটা সরলীকরণ হলে সড়ক নিরাপত্তা জোরদার হবে এবং দুর্ঘটনা ঘটার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। শেখেরচর বাবুরহাট পাইকারি বাজারের ব্যবসার জন্য সড়কটি শীঘ্রই প্রশস্ত করার আশ্বাস জেলা প্রশাসনের। 2 লেন থেকে যদি 4 লেন করা হয় তাহলে এখান দিয়েও যাতে যানবাহনগুলো স্মুথলি রান করতে পারে। ঢাকা সিলেট মহাসড়কের 210 কিলোমিটার অংশ 6 লেনে উন্নীতকরণের কাজে ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 শিশুসহ 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হাডসন নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পাইলট ও বাকিরা স্পেন থেকে আসা একই পরিবারের সদস্য। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের দুটি নদী হাডসন ও ইস্ট রিভারে হেলিকপ্টার ভ্রমণ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই রাইডের মাধ্যমে বিশাল বিশাল অট্টালিকা, আইকনিক স্ট্যাচু অব লিবার্টি ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সহ নিউ ইয়র্কের নান্দনিক সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের কাছে ধরা পড়ে। বৃহস্পতিবার স্পেন থেকে আসা 5 সদস্যের একটি পরিবার সেই রকমই একটি হেলিকপ্টার রাইডে বেরিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 15-20 মিনিট ধরে ওড়ার পর হঠাৎ হেলিকপ্টারটি হাডসন রিভারে বিধ্বস্ত হয়। মারা যান 3 শিশুসহ 5 সদস্যের পরিবারের সবাই। মারা গেছেন পাইলটও। 6 জন ভুক্তভোগীকেই পানির মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। দুঃখজনকভাবে 6 জনকেই মৃত ঘোষণা করা হয়েছে। আমরা তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। উদ্ধারকর্মীদের সাহস ও নিষ্ঠার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুলিশ জানায়, পিয়ার 40 নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ফ্লাইং ট্র্যাকিং সাইট ফ্লাইট রাডারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে হেলিকপ্টারটি প্রায় 16 মিনিট ধরে উড়েছিল এবং তারপর হঠাৎ নদীর পানিতে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ড বলছে 2004 সালে নির্মিত হেলিকপ্টারটির 2029 সাল পর্যন্ত বিমান চলাচলের যোগ্যতার সার্টিফিকেট ছিল। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। হামজা চৌধুরীকে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে দেখে উচ্ছ্বসিত বাংলাদেশের ইংল্যান্ড প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। দেশের ফুটবলের পোস্টার বয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এই অ্যাথলিট। একই শহরে বসবাসের সুবাদে এই 2 তারকার সম্পর্কটা হয়েছে আরও দৃঢ়। এদিকে বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে ইমরানুর রহমানের। ইপিএলে চলতি মৌসুমের মাঝ পথে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। আর শেফিল্ডে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের তারকা স্প্রিন্টার ইমরানুর রহমানের। তবে একই শহরে থাকার সুবাদে নয়, হামজার সঙ্গে ইমরানুরের যোগাযোগটা বেশ পুরনো। হামজার আগেই শেকড়ের টানে বাংলাদেশে ছুটে আসেন ইমরানুর। বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে লাল সবুজের পতাকা উড়িয়েছেন এই স্প্রিন্টার। নিজের মতো ইংল্যান্ডে বেড়ে ওঠা হামজাকে লাল সবুজ জার্সি গায়ে প্রতিনিধিত্ব করতে দেখে উচ্ছ্বসিত ইমরানুর। And it's great to see Hamza Chaudhry, of course, representing Bangladesh for the football team. এশিয়ান ইনডোর গেমসের স্বর্ণজয়ের পর ইমরানুরকে শুভেচ্ছা জানান হামজা। তারপর থেকেই নিয়মিত যোগাযোগ রাখেন এই 2 তারকা। আর বর্তমানে হামজা ইমরানুরের হোম টাউনে থাকায় 2 বাংলাদেশির সম্পর্কটা হয়েছে আরও দৃঢ়। He's in Sheffield United, which is my hometown where I live, which is a even more closer feeling, you know, in terms of he's not too far, he's local to me. So I want him to do even better. শুধু হামজা নয়, ইমরানুরের সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানেরও। সম্প্রতি লন্ডনে সাকিবের সঙ্গে ফিটনেস ক্যাম্প করেছেন এই অ্যাথলিট। For training, and we did some athletics training and some strength and conditioning together.
He's very professional when it comes to sports, and it was nice to have him around. 2022 সালে বাংলাদেশের অ্যাথলেটিক্সের সঙ্গে জড়িত হন ইমরানুর। সেই বছর বাংলাদেশের দ্রুততম মানবের খেতাবও জিতেন এই অ্যাথলিট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার নামকরণ। থাকবে ফ্যাসিবাদ বিরোধী ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন মোটিভ। ট্রান্সশিপমেন্ট বাতিলে নতুন সংকটে ব্যবসায়ীরা। বিমানে পণ্য পরিবহনের খরচ কমিয়ে কার্গো সক্ষমতা বাড়ানোর দাবি। বাণিজ্যে বাধা এড়াতে আলোচনা পরামর্শ। এবং অবশেষে শুরু হচ্ছে মাতারবাড়ি সমুদ্র বন্দর তৈরির কাজ। 22 এপ্রিল জাপানের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি। ভিড়তে পারবে বড় বড় জাহাজ, কমবে আমদানি খরচ, তৈরি হবে এনার্জি হাব। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।